নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। এই মুহূর্তে রাজ্যের কড়া নাড়ছে বিধানসভার নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু হয়েছে চরম প্রস্তুতি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন রকম তৎপরতা। কেউ কেউ এই রাজনীতির মধ্য থেকেই সফলতা পাবার জন্য একলা চলো নীতিতে বিশ্বাসী, আবার অনেকেই এগিয়ে যাওয়ার জন্য সমীকরণ খুঁজছে জোট রাজনীতির। এই সব কিছুই নিয়ে আজকে আমাদের আলোচনায় আমাদের সাফ কথায় ভারত টিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাজ্য সিপিএমের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পলাশ দাস মহাশয়। পলাশ দা, আপনাকে ভারত টিভিতে স্বাগত। নমস্কার। বিধানসভা নির্বাচন তো পলাশদা এগিয়ে এলো, নির্বাচন কমিশন থেকে প্রস্তুতি শুরু হয়েছে। আমরা দেখলাম যে এক দফায় ভোট করবার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই মুহূর্তে এই ভোটকে কেন্দ্র করে আপনারা কি এবার একলা চলো নীতিতে বিশ্বাসী, নাকি আপনারা জোট সমীকরণ দিকে এগোচ্ছেন? আপনাদের লক্ষ্যটা কি? দেখুন, আমরা তো আমাদের পার্টির যে গৃহীত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী চলি। আমাদের পলিটিক্যাল লাইন পার্টি কংগ্রেসে গ্রহণ করা হয় এবং পার্টি কংগ্রেসের যে গৃহীত লাইন তা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি যা একটা ফ্যাসিস্ট সংগঠন আরএসএসের দ্বারা পরিচালিত, তার হাত থেকে গোটা দেশকে বাঁচাতে আমাদের বিজেপির বিরুদ্ধে সমস্ত বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় তাদেরকে একত্রিত করা, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল লাইন, যাতে বিজেপিকে আমরা সরকার থেকে সরাতে পারি। আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূল প্রধান শাসক দল, কিন্তু এই তৃণমূলকে বিজেপি থেকে আলাদা করে দেখা যাবে না। তৃণমূল এবং বিজেপি এখানে এমন একটা বাইনারি রাজনীতি উপস্থিত করেছে, একদিকে মানুষ ভাববেন যে এরা দুটো, কিন্তু আসলে একটি সিঙ্গেল ইউনিটের দুটো মুখ হিসেবে এরা পরিচালিত হচ্ছে অত্যন্ত সুকৌশলে। আমাদের এখানে সিদ্ধান্ত হচ্ছে যে এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সর্বোচ্চ সমর্থন বা ভোট তাকে একত্রিত করবার জন্য আমরা বাম এবং গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই রাজনৈতিক দলগুলো এবং তার সঙ্গে ব্যক্তি, গোষ্ঠী, মানুষ, তাকে একত্রিত করবার চেষ্টা আমরা এখানে করব। কিন্তু পার্থদা, আপনারা তো মানে বিগত যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি যে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, সাথে আইএসএফ ছিল, কিন্তু পরবর্তীতে এখন কংগ্রেস বলছে আমরা একলা চলো নীতিতে বিশ্বাসী, আমরা 294টা আসনেই প্রার্থী দেব। তো সেই ক্ষেত্রে তো আপনাদের ইন্ডিয়ার সব থেকে বড় শরিক, যাদেরকে নিয়ে আপনারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তাদের সঙ্গে তো আপনাদের কোনো সমঝোতা হচ্ছে না। তারা তো আপনাদেরকে নিয়ে রাজনীতিতে জোট সমীকরণ আসতে চাচ্ছে না। এই বিষয়ে কি বলবেন? কংগ্রেস একটা আলাদা রাজনৈতিক দল। আমরা আমাদের পার্টির সিদ্ধান্তের কথা বললাম যে আমরা সর্বোচ্চ ভোট মোবিলাইজ করবার চেষ্টা করব। সব রাজনৈতিক দল যারা টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সম্মত লড়বে, তাদেরকে একত্রিত করবার চেষ্টা করব। কিন্তু পার্টিগুলো তো আলাদা, তো তার সেই স্বাধীনতা আছে, সে আমাদের সঙ্গে এসে একসাথে লড়াই করতে পারে, আলাদাভাবে লড়াই করতে পারে, এটা তার ব্যাপার। তাকে মানুষের কাছে বলতে হবে যে সে একসাথে না এসে আলাদাভাবে দাঁড়িয়ে সে টিএমসি এবং বিজেপিকে হারানোর ক্ষেত্রে সফল হবে কিনা, বা তাতে তৃণমূল বা বিজেপির কোনো সুবিধে কোথাও করে দেওয়া হবে কিনা, সেটা মানুষ বুঝবেন তার অভিজ্ঞতা থেকে। আর তার দায়িত্ব বা তার সম্পর্কে যা বলার সেটা কংগ্রেসকে বলতে হবে, এর দায়িত্ব আমাদের না। তাহলে কি আমরা এটাই ধরে নেব যে আপনারা যেটা বলছেন যে একটা বাইনারি তৃণমূল বিজেপি এবং সমঝোতার মধ্য দিয়ে চলছে, এই দুজনের মাঝখানে কি কংগ্রেস কি ঢুকে গিয়েছে? আমরা কোনো কিছুই বলছি না, আমরা শুধু এটা বলছি যে আমরা চেয়েছিলাম যে এই দুই দলের বিরুদ্ধে বাকি সবটাকে একত্রিত করতে। এবারে যে বা যারা এইটার সঙ্গে একমত হবেন না,
আলাদা দাঁড়ানোর মধ্যে দিয়ে এই বাইনারি ভাঙবার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা মানুষ তার দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, তার প্রশ্নের জবাব এদেরকে দিতে হবে। কাজে এটা আমার দায়ের ব্যাপার নেই। কাজে কেউ আসতে পারে, কেউ নাও আসতে পারে। আমার ডেস্টিনেশন দিল্লি, ট্রেনে অনেকে উঠবে, দিল্লি পর্যন্ত যাবেন না, কেউ তার আগে নেমে যাবেন, আবার কেউ শেষ অবধি যাবেন। এই ভাঙা গড়ার মধ্যে দিয়েই বামফ্রন্ট সরকার 34 বছর চলেছে, কিন্তু বামফ্রন্ট সরকার পত্তনের যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে 67 সালে প্রথম যুক্তফ্রন্ট হয়, 69-এ দ্বিতীয় যুক্তফ্রন্ট, 67-তে যখন প্রথম যুক্তফ্রন্ট হয়, তখন এখানে ইউএলএফ এবং পিইউএলএফ এই দুটি ফ্রন্ট, বেশ কিছু পার্টি এই দুটি ফ্রন্টে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে। আফটার ইলেকশন ইউএলএফ এবং পিইউএলএফ তারা মেজরিটি পায় এবং তারা একত্রিত হয়ে ইউনাইটেড ফ্রন্টের প্রথম গভর্নমেন্ট হয়। 9 মাস টিকেছিল এই গভর্নমেন্ট, তারপরে ভেঙে দেয়। 9 মাস বাদে যখন আবার ভোট হলো 69 সালে, সেখানে যুক্ত ফ্রন্ট তারা আবার মেজরিটি হলো এবং সেই সরকার 13 মাস চলে। এরপরে 71-এর নির্বাচন, 71-এর নির্বাচনের মাঝখানে আবার ভেঙে দেয় সেই সরকারকে। 71-এর নির্বাচনে সিপিআইএম আরও কিছু ছোট পার্টি ইত্যাদিকে নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই নির্বাচনে সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসেবে বেরিয়ে আসে সিপিআইএম। 72-এর তাকে গভর্নমেন্ট করতে ডাকেনি। 72 সালে একটা রিগড পোল হয়। তারপরে 77 পর্যন্ত আদা ফ্যাসিবাদী সন্ত্রাস, 77 থেকে 11 পর্যন্ত 34 বছর বামপন্থীরা সরকার চালায়। তাহলে এই যে ইতিহাস, তাতে দেখা যাবে যে ভাঙা গড়া চলতে থাকবে। এর মধ্যে দিয়ে মানুষ বুঝবেন যে গন্তব্যে পৌঁছানোর বিশ্বস্ত সাথী কে হতে পারে। বামপন্থীরা অতীতে বারে বারে এই পরীক্ষা দিয়েছে। আমরা কেবলমাত্র আমাদের জন্য এটা তো কিছু বলছি না, আসলে রাজ্যের সামগ্রিক স্বার্থে টিএমসি এবং বিজেপিকে হারানোর যত রকম মানে বেস্ট পসিবল একটা অ্যালায়েন্সের মতো বা একটা আসন সমঝোতার জায়গায় যাওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা আমরা করেছি। তাতে কংগ্রেস না আসতে পারে, তাতে খুব একটা কিছু সমস্যা সামনে আমাদের দাঁড়াতে হবে না। না, তাহলে পলাশদা আমরা এটাই বলতে পারি যে কংগ্রেস যেহেতু একলা চলো নীতিতে পৌঁছে গেছে, সেহেতু বামফ্রন্ট বা সিপিএম তারা ধীরে চলো নীতি, অর্থাৎ এই মুহূর্তে আপনি কটা আসন পাচ্ছেন বা সেটা আপনার ক্যালকুলেশনে আসছে না, আপনি সেটা বিশ্বস্ত কাউকে নিয়ে কাকে নিয়ে এগোনো যায় রাজনীতিতে, সেটাই কি এবার পর্যবেক্ষণ আপনাদের? না, আমরা তো কেউ গণৎকার নই। আর ওই যে টিয়া পাখি বসে থাকে না, খাঁচার মধ্যে বেরিয়ে একটা কার্ড তোলে কে কটা আসন পাবে। কংগ্রেস যদি আমাদের সঙ্গে থাকতো, তাহলে আপনারা এই স্টুডিওতে এসে কি আমি আজকে বলতে পারতাম যে এতগুলো সিট পাবো? এটা একটা নির্বাচক মণ্ডলী তারা ভোট দেবে, নানান ইস্যুস ফ্যাক্টরস তার উপরে দাঁড়িয়ে ঠিক হয়। আমি ওই কারণে পুরনো রেফারেন্সটা দিলাম যে সিপিআইএম পার্টি এই ভাঙা গড়ার মধ্যে দিয়ে 71 সালে সিঙ্গল লার্জেস্ট পার্টিতে পরিণত হলো। তাহলে মানুষ এটা বুঝবেন যে সিপিআইএম কতটা আন্তরিক। আমাদের স্কুল, সরকারি শিক্ষা ব্যবস্থা শেষ, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা শেষ, কর্মসংস্থান একেবারে তলানিতে চলে গিয়েছে, সাংঘাতিক খারাপ অবস্থা কৃষিতে, শিল্পে। তাহলে এই চরম যে অবস্থা, সেটা মানুষের মাথায় যাতে না আসতে পারে, টিএমসি বিজেপি ধর্ম পরিচিতি বিদ্বেষ বিভাজন সেই রাজনীতি করে যাচ্ছে। এখান থেকে তাকে উদ্ধার করতে গেলে, এই রাজ্যকে বাঁচাতে গেলে সিপিআইএমের পথটা বা বামপন্থীদের পথটা যে রাইট পাথ, এই উপলব্ধি ক্রমশ গড়ে উঠছে। এই গড়ে ওঠাটাতেই তো আশঙ্কিত হচ্ছে টিএমসি বিজেপি এবং তাদের স্থাপক মিডিয়া দল। তারা সকলে মিলে একেবারে এত সেন্সিটিভ জায়গায় যাচ্ছে কেন? যাচ্ছে তো এই কারণের জন্য। তো কাজেই এরকম অনেকগুলো দল নিয়ে কাজ করতে গেলে কেউ থাকবে, কেউ থাকবে না, কেউ অনেক দূর অবধি যাবে, কেউ কম দূর অবধি যাবে, এগুলো চলবে। কিন্তু তার মধ্যে দিয়ে মূল যে লক্ষ্যে আমাদের পার্টি আমরা নিয়ে যেতে চাই বাংলার স্বার্থে,
সেটা নিশ্চিতভাবেই মানুষের কাছে গ্রহণীয় হবে। না, এই যে কংগ্রেস এবং সিপিএমের যে যখন অ্যালায়েন্সটা ভেঙে গেল, অর্থাৎ কংগ্রেস যেখানে ঘোষণা করে দিল যে 294 এখন এই সিট দেবে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে বিজেপির যে মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করে বললেন যে সিপিএমের সাথে 3 মাসের বেশি কেউ ঘর করতে পারে না। আবার অন্যদিকে তৃণমূলের যে কুণাল ঘোষ তিনি মন্তব্য করলেন যে 34 বছরের পর সিপিএম দেউলিয়া হয়ে গেছে। এই যে বিভিন্ন রকম মন্তব্য আসছে, এগুলোকে আপনারা কি বলবেন? হ্যাঁ, তার মানে হচ্ছে যে দলটা এখন এই মুহূর্তে রাজ্য বিধানসভাতে শূন্য। তাকে নিয়ে বিজেপিকে, তাকে নিয়ে তৃণমূলকে এত চিন্তায় পড়তে হয়েছে ওদের দুজনের স্টেটমেন্ট থেকে এটা প্রতিষ্ঠিত হয় যে তাহলে বাংলার রাজনীতিতে কিছু বাঁক মোড় ওনারা বুঝতে পারছেন। দুজনের হাতেই সেন্ট্রাল এজেন্সি, কারো হাতে আছে, কারো হাতে স্টেট এজেন্সি আছে, এতগুলো মিডিয়া আছে, কাজেই আইবি আছে, সেন্ট্রাল আইবি আছে, কাজেই ইনফরমেশান দুটো গভর্নমেন্ট চালানোর কারণের জন্য এদের কাছে অনেক বেশি আছে। তাহলে ওরা আতঙ্কিত হচ্ছেন যে এখানে লেফট আপসার্জ হচ্ছে, আবার বামপন্থীদের পুনরুত্থান ঘটছে। এই আশঙ্কার কারণের জন্য ওনারা আপাত একটু খুশি খুশি মনোভাব দেখাতে পারেন যে বাম আর কংগ্রেস ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করবে না। আমি আবারও উদাহরণ দিলাম, ওই অতীতের উদাহরণের কথা আমি আবার মনে করালাম যে মানুষ তার প্রকৃত অবস্থা কি সেটা জানেন, তার জন্য দায়ী তৃণমূল এবং বিজেপি তা জানেন, এসআইআরের চরম হেনস্থা জানেন, দুর্নীতি জানেন, আর এই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জীবন জীবিকা, রুটি রুজি তার দুর্বিষহ যন্ত্রণার কথা জানেন, তাকে জানাতে হবে না এটা। আর তারা জানেন একজন 15 বছর ধরে বসে আছে, একজন 12 বছর ধরে বসে আছে, মানে এক যুগের বেশি সময় দুজনে সব কিছু দখল করে রেখে বসে মানুষকে দুর্গতির মধ্যে ফেলে দিয়েছে। কাজে এ থেকে পরিত্রাণের রাস্তা বামপন্থীরা দেখাতে পারে, আর সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বলে এরা চিন্তিত বা এদের কপালে ভাঁজ পড়েছে। সেই কারণের জন্য এরা কোথাও স্বস্তি খোঁজবার আপ্রাণ চেষ্টা করছে। আচ্ছা, মিম এবং আইএসএফ এদের সঙ্গে সমঝোতার ব্যাপারে কোনো কথাবার্তা আপনাদেরকে এগিয়েছে? এটা মিডিয়ার ভাষ্য হচ্ছে মিমের সঙ্গে সিপিআইএমের কোথায় ঠিক হয়েছে? না, তো ঠিক হয়নি। মিমের যে সম্পাদক ইমরান সোলাঙ্কি উনি তো প্রকাশ্য বলছেন যে সিপিএম জোটের ব্যাপারে আলোচনার জন্য বসেছিল এবং এটা ফোন করেছিল সিপিআইএম এরকম ফোনে কোনো কারো সাথে অ্যালায়েন্স অমুক তমুক করবার জায়গায় যায় না। সিপিআইএম এমন পার্টি, বামফ্রন্ট, তারা নির্দিষ্টভাবে আলাপ আলোচনা করে কোথায় কি আসন সমঝোতা হবে তা ঠিক করে। তাহলে ফরওয়ার্ড ব্লকের যে সম্পাদক নরেন চ্যাটার্জি আবার দুঃখ প্রকাশ করেছেন যে আমাদের সঙ্গে আলোচনা না করে আপনাদের সম্পাদক মোহাম্মদ সেলিম মিমের সঙ্গে আলোচনা করছে। আমি আবারও বললাম যে আপনারা কোনো জায়গায় ভিডিও ক্লিপিংস দেখাতে পারবেন যে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বোস এরকম স্টেটমেন্ট করেছেন, সিপিআইএম পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম এরকম স্টেটমেন্ট করেছেন যে আমরা মিমের সঙ্গে এরকম একটা সমঝোতা করবার জায়গায় যাচ্ছি? দেখাতে পারবেন? তাহলে TV9 কি বলল, মিমের সভাপতি সম্পাদক কি বললেন, তার দায় আমাদেরকে চাপানোর মানেটা কি? আসলে কেন এটা হচ্ছে, হওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে। আমি যেটা আগে বললাম যে টিএমসি বিজেপি একটা ম্যানুফ্যাকচার করেছে একটা বাইনারি, হিন্দু হলে ভোট দিতে হবে বিজেপিকে, মুসলমান হলে ভোট দিতে হবে তৃণমূলকে। আর এই বাইনারিটা যদি ভেঙে যায়, যেটা বাস্তব নয়, এটা যদি ভেঙে যায় তাহলে সময়ের অপেক্ষা তৃণমূল বিজেপি এই রাজ্যের দুজনের কেউই থাকবে না। এবারে দেখা যাক এই সময়কালের মধ্যে 24 সালের নির্বাচন পরবর্তীকালে এই সরকারের বিরুদ্ধে গভীর অনাস্থা প্রকাশ করেছেন কোটি কোটি মানুষ। আরজিকর তাকে যে ঘটনা, ডাক্তার ছাত্রী তাকে ব্রুটালি রেপ এবং মার্ডার করা হলো, বিপুল পরিমাণ দুর্নীতির হদিশ পাওয়া গেল। তারপরে যে আন্দোলন তৈরি হলো, সেই আন্দোলনে শুধু 14ই আগস্ট একদিন 1 কোটির বেশি মানুষ সরকারের বিরুদ্ধে জাস্টিস চেয়ে রাস্তায় নামে।
এই আন্দোলনকে দখল করবার চেষ্টা করেছে বিজেপি, পারেনি। এটা একটা বড় রকমের ঘটনা যা সরকারকে টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি সামনে এসছে, আর সামগ্রিকভাবে আমাদের রাজ্যের তরুণ প্রজন্ম তারা দেখছে যে লেখাপড়া সব বন্ধ, আর কাজের কোনো সন্ধান নেই, এমন চেহারার দিকে তৃণমূল এবং বিজেপি তাদেরকে ঠেলে দিয়েছে। সরকারের বিরুদ্ধে আমি শেষ করি কথাটা। এবারে এসআইআর এর মধ্যে দিয়ে একটা অংশ মৃত ইত্যাদি নাম কাটা যাচ্ছে। আমরা এসআইআর যাওয়ার আগে একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে আরজিকর বললেন যেটা। হ্যাঁ, না আমি আমার কথাটা না শেষ হলে এটা মানে কথাটা কেটে যাবে। ঠিক আছে, বলছি কেন এই জায়গাটা হচ্ছে। এসআইআর এর মধ্যে দিয়ে বিজেপি যেটা চেষ্টা করেছিল, ওই বাংলাকে চেনে না, সেটা করতে গিয়ে প্রথমে নমশূদ্র, তপশিলি জাতি, উপজাতির মানুষ, বিপুল অংশের মহিলা, বিশেষ করে মতুয়া, এই অংশের মানুষ তারা নো ম্যাপিংয়ের শিকার হন। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ব্যাপকভাবে সংখ্যালঘু অঞ্চলে হেনস্থা তৈরি করা হচ্ছে। আমরা যদি এই সময় দেখি ওয়াকফ, এই সময় দেখি ওবিসি রিজার্ভেশন, এই সব কিছু মিলিয়ে বিজেপি যে জায়গাটা নিজেদের প্রভাব তৈরি করেছিল, সেখানে প্রান্তিক অংশের মানুষ বিজেপি ছেড়ে বেরিয়ে আসছে। একইভাবে এই বিজেপির জুজু দেখিয়ে মাইনরিটির যে ভোট তৃণমূল তার দখলে রাখবার চেষ্টা করেছিল, সেটা ভেঙে বেরিয়ে আসছে। এই ভেঙে বেরিয়ে আসাটার গতিটা বামপন্থীদের দিকে। এইটাই হচ্ছে টিএমসি বিজেপির আতঙ্কের কারণ। মিডিয়া এই কারণে নানান ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে বামপন্থীদের হেয় করবার একটা চেষ্টা করছে, এবং কমিউনালি পিপলকে ডিভাইড করে বামপন্থীদের একটা দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আসলে যাদের স্টেক নিয়ে ও করছে তারা কিন্তু কমিউনাল, তারা হচ্ছে সাম্প্রদায়িক। সেটা বিজেপি এবং তৃণমূল এই একই তাস খেলছে, এবং দুজনের মাথাতে যে আছে কমিউনাল মাস্টার মাইন্ড আরএসএস। না, আরজিকর কাণ্ডে একটু আমরা চাই যে আরজিকর ঘটনার পর আপনার সিপিএম প্রথম সারিতে গিয়ে নেতৃত্ব দিয়েছে আন্দোলনের, এবং সেই সময় আমরা দেখলাম যে আরজিকরের হাসপাতালের যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী, এবং আক্তার আলীও সেই নেতৃত্বে ছিলেন এবং এগিয়ে এসেছিলেন, এবং তিনি পরবর্তীতে হয়তো বিজেপির দিকে ঢুকে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে সিবিআইয়ের স্পেশাল আদালত এই আক্তার আলীকে এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন। তাহলে কি বলবেন? এই আক্তার আলী তো ওই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন রকম তথ্য দেবেন বলেছিলেন, তিনি আন্দোলন করেছিলেন, এই আন্দোলনের মুখ ছিল আক্তার আলী। তো সিবিআই তদন্ত করতে করতে সিবিআইয়ের বিশেষ আদালত কি করে তাকে আবার সেই ক্ষেত্রে এই গ্রেপ্তারি পরোয়ানা করে? দেখুন, আমি আক্তার আলীর এগেনস্টে কি করছে, আক্তার আলী কি করেছে, দোষ করেছে কি, না আমাদের প্রশ্ন যেটা সেটা কি তাহলে সেটিং এখানেও কি বিজেপি? আমি বলছি এটা মামুলি ব্যাপার, আক্তার আলী কোনো ব্যাপারই না। এ রাজ্যে আরজিকরের ঘটনাতে দুর্নীতি তদন্ত করতে গিয়ে সিবিআই বলছে এখানে বহু কোটি টাকার দুর্নীতি হয়েছে। আচ্ছা, এই দুর্নীতি সন্দীপ ঘোষ করেছে একা? স্বাস্থ্য দপ্তর নয়? স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে? এ রাজ্যে যত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি কালীঘাটের সিগন্যাল ছাড়া হচ্ছে? প্রথম দিন মুখ্যমন্ত্রী বললেন যে ওই মার্ডার কে করেছে, না ওই সঞ্জয় বলে ছেলেটা করেছে, ওই রেপ করেছে, তাহলে ওকে ফাঁসিতে দিয়ে দাও। রাজ্যের মানুষ যারা আন্দোলন করলেন তারা সিবিআই এর তদন্ত যখন হলো, হাইকোর্ট যখন এই অর্ডার করলেন, তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাজ্যের পুলিশ গোয়েন্দা বিভাগের ওপর তাদের ভরসা নেই। যদি সিবিআই আসে তাহলে সিবিআই প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বার করবে। কিন্তু 1.5 বছর হয়ে গেল, কি অশ্বডিম্ব প্রসব করলো সিবিআই? করবে না। আপনি ধরুন পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে চলে এসছে, রাজ্য কেন্দ্র সেটিং। টিএমসি বিজেপি সেটিং নয় এমন কোন লোক এখন এটা বোঝে? টিএমসি বিজেপি সেটিং করেই তো আছে। আপনাকে আবার ফেরত যেতে হবে 16 সালের ভোটে। 16 সালের ভোটের রেজাল্ট ছিল 44% হলো মমতা তৃণমূল, আর বাম কংগ্রেস মিলিতভাবে 39%। ও 11তে এসছে গভর্নমেন্টে, 5 বছর মাত্র, তাতে ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেই ভোটে ও ব্যাপকভাবে চুরি জোচ্চুরি দুর্নীতি চালিয়েছে, কারচুপি করেছে, লোককে ভোট দিতে দেয়নি, চূড়ান্ত সন্ত্রাসের আবহে ওই ভোট হয়েছিল। তাহলে 21 সালে তো গভর্নমেন্টে থাকে না। এখান থেকে ওরা এবং মিডিয়া তারা
টিএমসির বিরুদ্ধের ওই যে 39% ভোট, এই ভোটটাকে দুটো ভাগে ভাগ করে দিতে চাইলো, কিভাবে হবে? তার জন্য বিজেপিকে নিয়ে আসা, এবং বিজেপিকে আনলেই হবে কি করে? বিজেপি তো এখানকার পার্টি না, তার রুট নেই, লোক নেই, জন নেই, কি করে হবে? আজকেও নেই। এই এত বড় এসআইআর হলো, বিজেপি কোথাও নেই, হোমে লাগে না, যোগ্যে লাগে না, শুধু টিভিতে থাকে। তাহলে এই পার্টির বৃদ্ধি ঘটতে পারে, বিজেপি যেভাবে বাড়ে সেটা হচ্ছে হিন্দু আর মুসলমানকে আলাদা করো, ভাগ করে দাও। এবং মমতা বুঝলো যে এটা তার লাভ, তাহলে পুরো মাইনরিটি ভোটটা আমি পাবো, তার সাথে সরকার চালাচ্ছে হিন্দু ভোটের একটা অংশ আরএসএস এর নির্দেশ অনুযায়ী ও মন্দির তৈরি করতে নেমে গিয়েছে, সেখানেও একটা প্রতিযোগিতা। এই দুই মেলালে যে ভোট হয় তাতে তৃণমূল জিতবে। তাহলে বিজেপি আর তৃণমূলের সেটিংয়ের কারণের জন্য কোনো দুর্নীতির মামলার সুরা হবে না, কিনারা হবে না। কালীঘাট সুরক্ষিত থাকবে সব সময়। মমতা ওখান থেকে সবুজ ফাইল নিয়ে বেরোলো, এর আগের বার রাজীব কুমারের কাছে লাল ডায়েরি ছিল। সেই লাল ডায়েরি হোক, সবুজ ফাইলই হোক, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হলে এতদিন জেলখানাতে থাকতো। আমরা অনেক 3 জন মুখ্যমন্ত্রীকে দেখলাম আমাদের দেশে, যারা বিভিন্ন ধরনের মামলাতে জেল খাটলেন। পশ্চিমবাংলাতে যে দুর্নীতি হচ্ছে বা হয়েছে এই 15 বছর ধরে, এটা গোটা ভারতবর্ষের 47 সালের পর থেকে গোটা ইতিহাসে কোনোখানে পাওয়া যাবে না, যে পরিমাণ দুর্নীতি এখানে আছে। তাহলে এখানে হচ্ছে না কেন? তৃণমূল যদি না থাকে তাহলে বিজেপি কি করে থাকবে? বিজেপি থাকতে গেলে ওর লাইফ লাইন হচ্ছে টিএমসি, আবার একইভাবে টিএমসি থাকতে গেলে তার লাইফ লাইন হচ্ছে বিজেপি। সেটিং এখানে। বাইরে এতগুলো মিডিয়া যদি বলে যে না টিএমসি বিজেপি দারুণ একটা গন্ডগোল আছে, রোজ দেখাতে থাকে আর 5 জনকে সাক্ষী হিসেবে ব্যবহার করতে থাকে, তখন মানুষের মনের মধ্যে একটা ভুল, একটা মিথ্যা, একটা কল্পনা সেটা প্রতিষ্ঠিত হয়। এই কৌশলটাকে তারা গ্রহণ করেছে। তাদের হাতে আছে আনঅ্যাকাউন্টেড মানি, প্রচুর পরিমাণ টাকা, হিসেব বহির্ভূত টাকা টিএমসি বিজেপি দুজনের কাছে আছে। এবং এখানে মিডিয়া তার যে নিরপেক্ষতা, প্রকৃত সংবাদ পরিবেশন করবার যে তার সাংবাদিক হিসেবে যে এথিক্স, এগুলোকে সব জলাঞ্জলি দিয়েছে। এখন এরা যে কাজটা করছে সেটা হচ্ছে সম্মতি উৎপাদকের কাজ করছে, যে মানুষের মধ্যে সম্মতি গড়ে তুলতে হবে। হয় টিএমসিতে যাও, নয় বিজেপিতে যাও, আর কোনো অপশান নেই। আমরা এটাকে ভেঙে দেওয়ার জায়গায় গেছি বলে ত্রাহি ত্রাহি রব তৈরি হয়েছে। কিন্তু পলাশদা, আপনারা বলছেন যে একটা বাইনারি তৈরি হচ্ছে ধর্মের ভিত্তিতে, যেরকম বলছেন বিজেপি এবং তৃণমূল তৈরি করছে। এই যে যদি বাইনারি তৈরি করেই থাকে এটা ধর্মীয় বিষয়টা, তাহলে আপনারা তো ধর্মনিরপেক্ষ শক্তি, আপনারা মানুষকে বোঝাবার জন্য কতগুলো আন্দোলন করেছেন, আপনাদের তো কোনো আন্দোলনে সেভাবে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে না। এই দেখা যাচ্ছে না যে কথাটা বললেন, এই দেখা যাচ্ছে না কথাটা বলাটা টিভি কাভারেজে তো আপনারা আসবেন আন্দোলন করলে, কিন্তু আন্দোলন তো সেইভাবে বামপন্থীদের আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, টেলিভিশন চ্যানেলগুলো কিভাবে চলে? এই প্রত্যেকটি টিভি চ্যানেলের মালিক আছে। আচ্ছা, সর্বভারতীয় ক্ষেত্রে এখন আদানি আম্বানিদের হাতে বলা যেতে পারে 80% মিডিয়া চলে এসছে। আদানি আম্বানিদের জন্য গভর্নমেন্ট, আর আদানি আম্বানিদের টাকাতে গভর্নমেন্ট। কাজেই সরকার এদের জন্য এবারে বাজেটও যে করেছে, দেখুন আয়কর দেন সাধারণ মানুষ, তাদের পরিমাণ বেশি, কর্পোরেটের ট্যাক্স তার থেকে কম। তার মানে গভর্নমেন্টের পরিষ্কার লক্ষ্য হচ্ছে আমি কর্পোরেটের জন্যই সরকার চালাচ্ছি, জনগণের জন্য নয়। এদের হাতে মিডিয়া, একটা এনডিটিভি বাইরে ছিল সেটাকে কিনে নিয়েছে। তাহলে এরা সকলে বাউন্ড, যা মোদি অমিত শাহ বলবে সেটাই দেখাতে হবে। এ রাজ্যের মিডিয়া তারও মালিকের দ্বারা পরিচালিত, সেই মালিকের রাজনীতি আছে। তারা জানে যে টিএমসি বিজেপি তার কাছে সেফ, এটাই ঠিক। তারা তাদের হয়ে ওকালতি করছে, তাদের হয়ে মিথ্যা প্রচার করছে, তাদের হয়ে সম্মতি উৎপাদন করবার চেষ্টা করছে। আচ্ছা ধরুন আরজিকর তুললেন, তো আরজিকরের ডেড বডিটা যখন পুলিশ ওর বাবা মার কাছ থেকে নিয়ে নিতে চাইল, তখন ওখানে বাধা কে দিয়েছিল? ডিওয়াইফাই বাধা দিয়েছিল। মীনাক্ষী মুখার্জি তার সামনে ছিল, তার মাধ্যমে গোটা দেশ, গোটা পৃথিবী জানলো যে এ ধরনের একটা ঘটনা এখানে ঘটছে। অথবা ধরুন যেদিন আরজিকরের ভেতরে ওই যেখানে ঘটনাটা ঘটেছে তার পাশে সেমিনার রুম, তার পাশে অংশটাকে ভেঙে দিল, কে সামনে নিয়ে এলো গোটা ঘটনা? আবার ডিওয়াইফাই, আবার মীনাক্ষী মুখার্জি এবং অন্যান্য যুব কর্মীরা, তারা।
অথবা ধরুন আমি আরেকটু আগের কথা বলি, কামদুনির ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা, আন্দোলনে কারা ছিল? একেবারে মামলার চূড়ান্ত রায় পর্যন্ত দিনের পর দিন আদালত বলুন বাইরে বলুন এই আন্দোলন কারা করেছে? ওইখানে ওই গ্রামের মধ্যে প্রত্যেক মাসের ওই দিন যে দিনটাতে খুন হয়েছিল সেই দিনটাতে কর্মসূচি করা কারা করেছে? এই ধরুন চিট ফান্ড, কি পরিমাণ মিথ্যা মামলা। এই ধরুন আনিস খান, তার বাড়িতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে নৈরাজ্যের বাংলায় খুন করে দিল। তারপরে যে আন্দোলন, জেল খাটলো কারা? বামপন্থীরা। কৃষকদের দাবি দেওয়া নিয়ে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান আপনারা দেখেছেন যে কি রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হলো, কাদের? বামপন্থীদের। ছাত্রদের এই যে শিক্ষা চূড়ান্ত খারাপ জায়গায় নিয়ে চলে গেল, কলেজগুলোতে লুট, প্রথম দিকে ভর্তিতে বেআইনিভাবে টাকা তোলা, তার বিরুদ্ধে লড়াই করা, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে সুদীপ্ত গুপ্তকে খুন হয়ে যেতে হলো, কর্মসংস্থানের জন্য যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, এইভাবে অসাধু নিয়োগের বিরুদ্ধে যে লড়াই, কলকাতার রাজপথে মামলার পর মামলা আমাদের কর্মীদের ওপরে, এবং এই কাজ করতে গিয়ে মইনুল সে খুন হয়ে গেল কর্মসংস্থানের কথা বলতে গিয়ে। তাহলে আন্দোলন আমরা করলাম, কিন্তু যদি কেউ মনে করে মিডিয়া মালিক, তার ভাবনা হচ্ছে যে সিপিআইএমকে ব্ল্যাক আউট করবো, আমি দেখাবো না। স্নো পাউডার মাখিয়ে বিজেপির 5 পিস লোক নেই, তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলে দিন ভোর সেটাকে দেখানো হলো। আমরা জানি না, এ ধরুন 19 দিন ধরে বাংলা বাঁচাও যাত্রা চললো, এক একটা জায়গাতে ঢল নামলো মানুষের, হাজারে হাজারে মানুষ। ভাবা যায় না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা দেখলাম 19তম দিন এই মেন স্ট্রিম মিডিয়া জানতে পারলো যে এরকম একটা ঘটনা ঘটছে। শুরু করেছিলাম মাথা ভাঙা থেকে, যেদিন শুরু করি সেই দিন ও শিলিগুড়িতে 5 জন বিজেপির নেতাদেরকে দাঁড় করিয়ে ছবি তুলে সেইটা সারাদিন ধরে দেখাতে থাকলো। কাজে মিডিয়া আমাদের রাজ্যে যে ভূমিকা নিচ্ছে, এটা কোনো মিডিয়ার কারবার না। এরা রাজনৈতিক, যেমন আমাদের থানাগুলো হয়েছে, যে থানা কি উর্দির মর্যাদা দিচ্ছে? সিবিআই কি উর্দির মর্যাদা দিচ্ছে? তার কাজের যে এথিক্স এবং নীতি, সেইটা কি মেনে তারা কাজ করছে? কেউ বিজেপির হয়ে কাজ করছে, কেউ তৃণমূলের হয়ে কাজ করছে। ইলেকশন কমিশন, সেটা স্টেট ইলেকশন কমিশন হলে মমতার কথায় চলে, আর সেই কারণে চোপড়াতে খুন হতে হয়, নমিনেশন জমা দিতে পারে না, ভাঙড়ে গুলির পর গুলি চলে, বোমা বন্দুক রাজ তৈরি হয়, পৌরসভা ভোট, পঞ্চায়েতের ভোট কেউ দিতে পারে না। স্টেট ইলেকশন কমিশন মমতার হাতে, আর কেন্দ্রের নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনও নিজের মতো করে নিয়েছে বিজেপি। না, আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে পলাশদা, আন্দোলন যখন লেফট ফ্রন্ট করছে এবং সিপিএমের নেতৃত্বে করছে, তখন মানুষ আসছে, বেশ ভালো কথা। কিন্তু আমরা দেখলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা ভরিয়ে দিয়েছেন, কিন্তু যখন ভোটের বাক্সে যাচ্ছেন তখন কিন্তু তার প্রতিফলন মানুষের সেভাবে হচ্ছে না। তো এটা কি সেই, আপনি একটা যুক্তি দিলেন যে তৃণমূল এবং বিজেপি এরা ধর্মীয় মেরুকরণ করে ফেলেছে, এবং আপনি বলছেন যে এখন যে ধর্মীয় মেরুকরণটা ভেঙে যাবে, এই ধর্মীয় মেরুকরণ ভাঙতে শুরু করলে কি সিপিএমের কতটা লাভ হবে, কীভাবে? আমি বলছি যে এই মেরুকরণের রাজনীতি পশ্চিমবাংলায় কোনোদিন ছিল না, এটাকে নিয়ে আসা হয়েছে। এই নিয়ে আসার মধ্যে দিয়ে, এই যে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, মানুষ এখন বুঝতে পেরেছে যে মেরুকরণ এখন এই যে ধরুন একটা মাইনরিটি এলাকার একটা বুথ, 968 জন ভোটার, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চিঠি গেছে, নোটিশ গেছে 907 জনের। সেই এলাকার মানুষ বলছে আমাদের কাছে প্রধান সমস্যা বা 1 নম্বর সমস্যা, 2 নম্বর সমস্যা, 3 নম্বর সমস্যা কি, 14 তারিখের পরে ভোটার লিস্টে আমার নাম থাকবে, আমার পরিবারের লোকের নাম থাকবে, আমি এই দেশে থাকতে পারবো, আমি এখানকার নাগরিকত্ব রাখতে পারবো না পারবো না। তাহলে এইটা যখন 968-র মধ্যে 907, মানে 90%-এর ওপরের লোককে যদি এই সংকটের মধ্যে ফেলে দেওয়া যায়, তাহলে এই মানুষটা তখন কি করবে? এবার তার কানে ফিসফিসিয়ে তোমায় বলতে হবে যে দেখো, এখন তো এই বিপদ থেকে রক্ষা করতে তোমাকে পারে একমাত্র বিজেপি, তো তোমাকে এই বিপদে ফেললো, তাহলে রাখতে পারে তোমায় যাতে বাংলাদেশে ফেলে দেয়, তাহলে মমতার হাতে গভর্নমেন্ট আছে, পুলিশ আছে, ও তোমাকে সাহায্য করতে পারে। তাহলে বিজেপির এই এসআইআর-এর লাস্ট ফেজে, যেটা ওরা সর্বদলীয় মিটিংয়ের মধ্যে বলেনি, কোনো অর্ডারের মধ্যে নেই, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 5-7 রকমের নিয়মকানুন বার করে হোয়াটসঅ্যাপে জারি করে
তাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হেনস্থার মধ্যে ফেলে দিয়ে আসলে যে কাজটা করতে চাইছে তা হচ্ছে মাইনরিটিকে বলতে চাইছে বিজেপি যে তুমি অন্য কোথাও যেও না, তুমি ইনট্যাক্ট টিএমসির দিকে থাকো। একই কাণ্ড করেছিল বাঙালি হেনস্থার নামে, গোটা দেশ জুড়ে বাঙালিদের হেনস্থা হচ্ছে। আরে বিজেপি এ রাজ্যে গভর্নমেন্ট করবে না, ও করতে চায় না, ও জানে এটা পারবে না, ওর দিল্লির নেতারা জানে, আরএসএস এর নেতারা জানে। যদি 6 মাস আগে ও যে কাণ্ড গোটা দেশ জুড়ে ঘটালো, 22 সালের দলিল নিয়ে বাড়ির লোকেরা দেখাচ্ছে, আর সেই পরিবারের 4 জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে, এ কোন রাজত্ব এখানে চলছে? তাহলে এটা কেন করা হচ্ছে? তাহলে গোটা দেশ জুড়ে যখন এই চেহারা, বাঙালিদের মনের মধ্যে বাংলা ভাষা সংস্কৃতি, বিজেপি তার বিরোধী, এরকম একটা অবস্থা যখন তৈরি হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন আমাদের কাজ কি 26 সাল পর্যন্ত আমরা বাংলা ভাষা সংস্কৃতির জন্য লড়াই করব। তাহলে লড়াইটা 28 অবধি নয় কেন, 29 অবধি নয় কেন, 26 অবধিই কেন? তার মানে এটা একটা ভোটের প্রজেক্ট বিজেপি টিএমসি। তাহলে এগুলো কি বুঝতে অসুবিধে হয়? মিডিয়া এটাকেই প্রমোট করবার চেষ্টা করছে, দায়িত্বহীন ও মুনাফার পেছনে ছুটছে, টাকার পেছনে ছুটছে। রাজ্যের মানুষের স্বার্থ যারা জলাঞ্জলি দিচ্ছে, তাতে টিএমসি বিজেপির সঙ্গে আজকের দিনের মেন স্ট্রিম মিডিয়াকে এক পংক্তিতেই রাখতে হবে। না, তাহলে কি আমরা এটা বলতে পারি যে এসআইআর ইস্যুতে আপনাদের যেটা বক্তব্য, যে এসআইআর এর মধ্য দিয়ে তৃণমূল এবং বিজেপি দুজনেই লাভবান হবে? দুজনেরই ক্ষতি হবে, যেটা ওরা বুঝছে না, বুঝেছেন? অনেক সময় একটা জিনিস বুঝবেন যে খুব শক্তিমান, প্রবল শক্তিমান, এই শক্তিমানদেরও পরাজয় ঘটে, পৃথিবীর ইতিহাসটাই তাই। হিটলার কি ভেবেছিলেন নাকি যে উনি কখনো শেষ হয়ে যাবেন, ওনাকে আত্মহত্যা করতে হবে? ভেবেছিলেন কখনো? ও তো পৃথিবী জয় করতে চেয়েছিল, গোটা পৃথিবীকে পায়ের তলায় রাখতে চেয়েছিল। এখন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইটা ভাবতে থাকেন যে এরা অক্ষয় অমর চিরস্থায়ী, এটা নয়। শক্তি মানেটা কি? আজকে মানুষ 34 বছর আমাদেরকে সমর্থন করেছেন, আমাদের শক্তি ছিল। আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে এমপি আমাদের ইলেক্ট করতেন মানুষ। এই মানুষ 11 সালে তৃণমূলের পক্ষে বেশি গেলেন, তার ফলে দেখা গেল যে তৃণমূলের গভর্নমেন্ট হয়ে গেল। অল্প কিছু লোক কিছু জায়গায় এই বাইনারি পলিটিক্সের কারণের জন্য গিয়ে উপস্থিত হলেন, বিজেপিকে একটু বেশি ভোট দিলেন, বিজেপি কিছু সিট পেল। তাহলে শক্তিটা কার? তৃণমূলের, সিপিএমের, কংগ্রেসের, বিজেপির, কার? তাহলে মানুষের স্রোত ঢল যেদিকে নামছে, সেই পার্টি তার শক্তি দেখাচ্ছে। এটা অনেকটাই সূর্যের আলো চাঁদের গায়ে পড়ার মতো। তাহলে শক্তিটা মানুষের কাছে। এই মানুষ যদি 26 সালের ভোটে মনে করেন যে না, অনেক হয়েছে, আমার এই মুখ বদল করতে হবে, 12 বছর 15 বছর ধরে দেখতে 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 আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি, সমস্ত ল্যাম্পপোস্ট থেকে আমার দিকে চেয়ে আছে, ইউটিউব খুলছি, কাগজ খুলছি, যেখানে দেখছি সেখানে ওই একটা জঙ্গলের রাজত্ব, আর তাকে প্রোটেক্ট করবার জন্য যারা পাহারাদারের ভূমিকা, চৌকিদারের ভূমিকা পালন করছে তারা। তাহলে মানুষ তো তার এই সিদ্ধান্ত যদি 26 সালেই নেয়, তাহলে আপনি 26 সালের ভোটেই দেখতে পাবেন কি হতে যাচ্ছে। আচ্ছা পলাশ, এবার একটু আমরা ডিএতে যাই। যে ডিএ মামলায় আমরা সম্প্রতি দেখলাম যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছে যে মার্চ মাসের মধ্যে 25% দিয়ে দেওয়ার জন্য, এবং বাকিটা একটা কমিটি তৈরি করে দিয়েছে, তারা সেইভাবে সিদ্ধান্ত নেবে কে দেবে। তো এই বিষয় নিয়ে সরকারি কর্মচারীরা এখনও কিন্তু তারা সংশয়ের মধ্যে আছে যে আদৌ কি তারা ডিএটা রাজ্য সরকার থেকে পাবে। কি মনে হয়? সংশয়টা অমূলক নয়, একটা ন্যায্য পাওনা। সরকারের উচিত ছিল সেই পাওনা যতদূর সম্ভব সেটাকে শোধ করা, কিন্তু সরকারের মনোভাব প্রথম থেকেই থেকেছে হচ্ছে যে আমি এই ডিএ দেব না। এখনও সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও ওনার বক্তব্য হলো যে আমরা স্টাডি করে দেখছি। তাহলে ও এর পরেও ফাঁক ফোকর বার করবার চেষ্টা করবে যে কিভাবে এইটা না দেওয়া যায়। আপনি যদি খেয়াল করে দেখেন যে এখন এই ইলেকশন কমিশন যখন ভোট করতে যাবে না, বা এই এসআইআর এর কাজ করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সমস্ত কাজের বোঝা নিয়ে এসে ফেলা হচ্ছে প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজের অধ্যাপক, পার্ট টাইম টিচার, লেকচারার, তাদের ওপরে। সরকারি কর্মচারীই নেই,
কেন্দ্রের সরকার, রাজ্য সরকার এই একজন 12 বছর, একজন 15 বছর কোনো নিয়োগে যায়নি। যা করেছে সব টেম্পোরারি, অস্থায়ী, ও আর্মিতে পর্যন্ত অস্থায়ী লোক ঢোকাচ্ছে, এখানে তাই, সমস্ত ডিপার্টমেন্টে তাই। এ বোঝা কমাচ্ছে। তাহলে টাকা একটা বড় অংশ ও ভোট ম্যানেজ করবার জন্য একটা জায়গায় টাকা খরচ করছে, এর বাইরে বিপুল পরিমাণ টাকা ঋণ করছে। সেই ঋণের যা সুদ হয়ে দাঁড়িয়েছে, সেই সুদটুকুও পুরো শোধ করতে পারছে না, তার ফলে ওকে আবারও ধার করতে হচ্ছে। সব মিলিয়ে ও যে জায়গায় এসছে তাতে পুরোপুরি ডেভেলপমেন্টের কাজ, পরিকাঠামো উন্নয়নের কাজ পশ্চিমবাংলায় শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাহলে এখন শুধু এখন যাবো আমরা একটু কোনোভাবে বিরতিতে, টিকে থাকা। ফিরে আসছি বিরতির পর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সাফ কথা। ফিরে আসলাম বিরতির পর। পার্থদা, আমরা যে এসআইআর এর সমস্যা নিয়ে যেটা আলোচনা আমরা করলাম একটু আগে, এবং এই এসআই নিয়ে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সওয়াল করতে সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছলেন, এবং এরপরে আমরা দেখলাম যে জ্ঞানেশ কুমারের সঙ্গে তার একটা কোনো বনিবনা হয়েছিল ভেতরে। তারপরে আমরা দেখলাম যে জ্ঞানেশ কুমারকে তিনি বললেন যে ইমপিচমেন্ট করে জ্ঞানেশ কুমারকে সরাবার জন্য তিনি বললেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যদি ইমপিচমেন্ট করতে হয় রাজ্যসভা এবং পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগে। সেক্ষেত্রে তৃণমূলের তো নেই। যদি ইন্ডিয়া জোটও আমরা বলি, যে ইন্ডিয়া জোটকেও তো আমরা দেখছি যে মমতা থেকে অনেক দূরে সরে আছে। 4 দিন ধরে তিনি দিল্লিতে থাকলেন। আগে যখন দিল্লিতে যেতেন কেজরিওয়াল এসে অন্তত দেখা করতেন। এবার দেখলাম অখিলেশ ছাড়া কোনো কংগ্রেসের কোনো কেউ আসলো না, বা আপনাদের লেফট ফ্রন্টের কেউ গেল না, কেউ তো তার সঙ্গে দেখা করলেন না। তাহলে এই জ্ঞানেশ কুমারের এগেনস্টে যে উনি বললেন ইমপিচমেন্ট আনবেন কী করে, এই বিষয়ে আপনাদের কি মতামত? দেখুন, এটা পুরো নাটক উনি যা করলেন।
আমাকে আমার ভাল লাগছে এই প্রশ্নটা উঠবার ফলে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনার কাছে সঙ্গে শেয়ার করি। সেটা হলো যে এসআইআরটা স্টার্ট হওয়ার আগে অক্টোবরে, মানে পুজোর আগে, ইলেকশন কমিশন একটা সিইও, আমাদের ওয়েস্ট বেঙ্গল সিইও, তিনি মিটিং ডাকেন। সেই মিটিংয়ে সব দল যায়। তো আমি একটু দেরিতে ওই মিটিংয়ে যাই। তো আমি যখন উঠছি তখন ইলেকশন কমিশনে এরকম মিটিং থাকলে বাইরে প্রচুর সাংবাদিকরা থাকেন। তো সেই সাংবাদিকরা বললেন যে বসদা এত দেরি করে এলেন, ভেতরে তো একবারে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে গিয়েছে, তাড়াতাড়ি যান, ভেতরে দেখুন কি হচ্ছে, রক্তারক্তি ব্যাপার না কি হয়। তা ভেতরে গেলাম, গিয়ে দেখি সবাই, আমাদের লোকেরা ছাড়া বাদবাকি টিএমসি বিজেপি সব দাঁড়িয়ে একে অপরের দিকে মানে আস্ফালন। তা আমি প্রথমে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যে কি ব্যাপার, কি নিয়ে গণ্ডগোল। তারপর ধাতস্থ হওয়ার পরে বুঝলাম যে গণ্ডগোলটা হচ্ছে এই, টিএমসি বলছে রক্তবিন্দু, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে এবং এসআইআর করতে দেবে না, আর বিজেপি বলছে এসআইআর হবেই। আর সিইও বলছেন যে আপনারা ধৈর্য ধরে বসুন, শুনুন কথা, আজকের মিটিংটা এসআইআর নিয়ে নয়, আজকের মিটিংয়ের এজেন্ডা হচ্ছে বুথ র্যাশনালাইজেশন। তো সেদিন তৃণমূলের বিরাট নেতা অরূপ বিশ্বাস ছিলেন, আরও একজন ছিলেন। তো এবার পরে যখন শুরু হলো এসআইআর, শুরু হওয়ার ঠিক দিন তিনেক আগে একটা মিটিং ডাকা হয়, আমরা যাই। সেই মিটিংয়ে একটু আগে যাই। এবারে আমরাও বোধহয় 4 জন মতো গেছিলাম। সুজন চক্রবর্তী ছিলেন, শ্রমিক লাহিড়ী ছিলেন, কল্লোল মজুমদার ছিলেন, সুমিত দে ছিলেন। তৃণমূলের দেখলাম সেদিন আরও বড় নেতা এসছে, ববি হাকিম, অরূপ বিশ্বাস, দুজনে আছে, বিজেপির নেতারা আছেন। তো এবারে সেদিন এসআইআরের যখন এই নিয়ম কানুন পদ্ধতি বর্ণনা করলেন, তার নানান আইনি দিক এবং সঙ্গত অসুবিধেগুলোর দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করলাম এবং তাতে বাদানুবাদ হলো। কতগুলো ল পয়েন্ট অফ ভিউতে ডিফারেন্স অফ ওপিনিয়ন একটা উত্তপ্ত অবস্থা তৈরি করলো। বাম, কংগ্রেস আর উল্টো দিকে হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষের আধিকারিকরা। আর এখানে ইলেকশন কমিশনকে রক্ষা করবার জন্য এগিয়ে আসতে থাকলেন বিজেপি। যখন উত্তপ্ত পরিবেশ, অন্তত 4 বার ববি হাকিম সবাইকে হাত জোড়ো করে বললেন যে আপনারা বসুন, ওনাদেরকে দেখাতে দিন। আশ্চর্য ব্যাপার, আগের দিন যারা একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছিল যে এসআইআর করতেই দেব না, আর এখন দেখছি এরা উদ্গ্রীব যে সিইও এসআইআরে কি হবে না হবে তার টোটাল পরিকল্পনাটা যাতে ব্যাহত না হয় তার জন্য উনি দায়িত্ব নিলেন। মানে উল্টো সহযোগিতা করলেন। হ্যাঁ, সহযোগিতা ইলেকশন কমিশনের করলে দুই ভাই দুই ফুল বসে পড়লো সুন্দর করে। মানুষকে এসব বোঝানো হচ্ছে। ধরুন তামিলনাড়ু গভর্নমেন্ট তার বিধানসভাতে প্রস্তাব নিয়েছে, কেরালা গভর্নমেন্ট তার বিধানসভাতে প্রস্তাব নিয়েছে। তো এখানে নওশাদ সিদ্দিকী প্রস্তাব এনেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তো প্রস্তাব আনেনি, নওশাদের প্রস্তাবও তো গ্রহণ করা হয়নি। তাহলে তো আপনি বিধানসভাতে প্রস্তাব গ্রহণ করে আপনার মেজরিটি ছিল, এখান থেকে আপনি সরকারকে নিয়ে এসআইআর বিরুদ্ধে আপনার যা বলার আছে তা বলবার জন্য আপনি কোর্টে যেতে পারেন। কোর্টে যে মামলা আপনি দেখাচ্ছেন, ওখানে গিয়ে আপনি ইন পার্সন সওয়াল করেছেন, একটা বিরাট ইমেজ মিডিয়া তৈরি করে। এই জন্য বললাম যে মিডিয়া হচ্ছে এখন বায়াসড মিডিয়া, এখন কেউ পেড মিডিয়া বলতে পারে, নইলে এই ইমেজ তৈরি করবার কোনো মানে আছে? যে কোনো লোক, বুদ্ধিমান লোক, তিনি তো বুঝবেন যে এটা একটা গিমিক, একটা স্টান্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। এর মধ্যে যে মেটেরিয়াল কিছু নেই, জানেন না যে কোর্টে কি উনি নিয়ে এসছেন, উনি কি বক্তৃতা করেছেন ওখানে কোর্টে কি পদ্ধতিতে সওয়াল করেছেন, দুধে উকিলের মতো সওয়াল করেছেন। তাহলে উনি এটা করতে চাইছেন যে এই যে ব্যাপক হেনস্থা বিজেপি কমিশনকে দিয়ে করাচ্ছে, এই হেনস্থার শিকার যারা হচ্ছেন তারা ক্ষুব্ধ হচ্ছেন বিজেপির প্রতি। এই মানুষ যাতে তৃণমূলের দিকে চ্যানেলাইজড হয়, মিডিয়া তাদের পরিত্রাতা হিসেবে ওনাকে যাতে প্রজেক্ট করে, এই গেম প্ল্যান থেকেই উনি ওখানে গেছেন। তো এর মধ্যে দিয়ে বিজেপি তৃণমূলের সেটিংয়ের বিষয়টাই আবার সামনে আসে। এরা দুজনে মিলিতভাবে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার জন্য দায়ী, এরা দুজনে মিলিতভাবে আজকে এসআইআর এর যে হেনস্থা, সেই হেনস্থার জন্য দায়ী। আচ্ছা, এবার একটু আমরা হচ্ছে আইপ্যাক ইস্যুতে আসি।
যে আইপ্যাকের যে কর্ণধার প্রতীক এইখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে এই যে উনি মামলাটাতে গেলেন, আসল মামলাটা কার? মিডিয়া এটাকে সাপ্রেস করেছে। মুর্শিদাবাদের একজন মহিলা গৃহবধূ, তার স্বামী পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিযায়ী শ্রমিকদেরও নেতা মুস্তারি বানু, তিনি প্রথম মামলা করেন। এই হেনস্থা মানুষকে তার শিকার হতে হচ্ছে দেখে একজন মানুষ সেই মামলা করেন। এই মামলাটাই হচ্ছে সুপ্রিম কোর্টে আরও যা মামলা এসছে সেটা এর সাথে জুড়েছে, লিড মামলা এটা। তাহলে কৃতিত্ব যদি দিতে হয় তাহলে বাংলার মেয়ে যে এটা প্রতিবাদ করেছে তাহলে তো মুস্তারি বানুকে দিতে হয়। কিন্তু বাংলার মেয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাগলাইন নিজের গায়ে লাগিয়ে দিয়েছে, বাংলার মেয়ে তো উনি ছাড়া কেউ না, উনি একা, কাজে অন্য কারোরটা দেখানো হবে না। আচ্ছা, এবার একটু আমরা আইপ্যাক ইস্যুতে আসি। যে আইপ্যাকের কর্ণধার প্রতীকজনের বাড়িতে এবং অফিসে যখন ইডি হানা দিল, সেই সময় আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে অভিযোগ আছে যে সেখান থেকে ল্যাপটপ, মোবাইল, আরও কিছু কিছু জিনিস সেখান থেকে নিয়ে চলে এলো। পরবর্তীতে ইডি দেখলাম সুপ্রিম কোর্টে একটা সুইট করেছে এবং তৃণমূল থেকেও একটা সুইট করা হয়েছে বিভিন্নভাবে, এবং আগামী মঙ্গলবার দিনে একটা শুনানি আছে। তো এই বিষয় নিয়ে এই যে কাজটা হলো, যে ইডির কাছে বাধা, অন্যদিকে আবার তৃণমূল বলছে না জানিয়ে আসা প্রতীকজনের বাড়ি, এই দুটোকে নিয়ে আপনারা কি ভাবছেন? এটা কোথায় গিয়ে ঠেকতে পারে? আবার একটা নাটক ভাবছি। টিএমসি আর বিজেপি তাদের বাইনারি স্ট্রং করবার জন্য মেরুকরণ ছাড়া আরও অজস্র উপাদান ব্যবহার করে। এই যে বিধানসভাতে দুই নেতা টিএমসির বিজেপির দুজনেরই বাবা তুলে একেবারে মানে অসংসদীয় কথাবার্তার ঝড় বওয়ালো কদিন আগে, তার থেকেও একটা বাইনারি হয়। ইডি রেড করতে গেছে, আমার তো দেখে মনে হলো ইডি এবং মমতার যা ঘটনা হলো তাতে মনে হলো দুই ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে। আর ভাই গিয়ে বাবার কাছে নালিশ করছে যে দেখো বাবা, দিদি আমাকে না মেরেছে। এটা তো তাই দাঁড়ালো যে এরকমটা হয়। একটা সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেট করতে গিয়েছে, সেই ইনভেস্টিগেট করবার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তো তিনি যাননি, তিনি গিয়েছিলেন তৃণমূলের নেত্রী হিসেবে গিয়েছিলেন। তাহলে তৃণমূলের নেত্রী সেখানে গেলেন, তার সঙ্গে পুলিশের লোকজন থাকলো, সেখানে তাড়া ফাইল বার করা হলো, ল্যাপটপ বার করা হলো, মোবাইল ফোন বার করা হলো। উনি নিজে একটা সবুজ রঙের ফাইল বার করে দেখাতে থাকলেন যে বিরাট নথিপত্র নাকি ওই ছোট্ট সবুজ ফাইলটার মধ্যে রয়েছে। তো লোকের মনের মধ্যে এই প্রশ্ন তৈরি হলো যে তাহলে ওখানে এমন কি ছিল যেটা বেরিয়ে গেলে উনি বিপদে পড়তেন? কি এমন স্ট্র্যাটেজি? এ তো ইলেকটোরাল ব্যাপার, পার্লামেন্টারি ডেমোক্রেসি, লোকে দাঁড়াবে, লোকে ভোট দেবে, জিতবে। ওর মধ্যে কি বোমা বারুদ কিছু ছিল না, কি টাকা পয়সার হিসেব ছিল, কি ছিল যার জন্য ওনাকে এইভাবে তড়িঘড়ি যেতে হলো? আর সেন্ট্রাল ইনভেস্টিগেটিভ এজেন্সি তাকে একটা লোক এসে এরকম করে দিল, আর সে গিয়ে একটা নালিশ করছে, কোনো মানে আছে? তাতে এদের এগেনস্টে যে স্টেপ নেওয়ার কথা সেটা নেয়নি। আপনি ধরুন এই ভাইপোর ওয়াইফ এয়ারপোর্টে অনেক সোনা দানা নিয়ে আটকে গেল, মনে পড়ছে তো? সেই সময় ভেতরটা তো সিআইএসএফ এর, ওখানে তো স্টেট পুলিশের ব্যাপার না। তাহলে সেই রাত্রেবেলা কার ফোন কোথায় ল্যান্ড করলো, কি সেট আপ হলো, তারপরে ভাইপোর বউ তো কোনো প্রবলেমের মধ্যে পড়লো না? এটা যদি অন্য কোনো লোক এইভাবে বেআইনি কিছু করতো, এরকম যদি সোনা দানা নিয়ে আসতো, তাহলে তাকে তো হাজতবাস করতে হতো, তাহলে তাকে আইনের পথ ধরে চলতে হতো। কিন্তু এখানে তা হবে না, কারণ এগুলো সিবিআইও হচ্ছে এবং এই সমস্ত মামলা মোকদ্দমা যা আছে এগুলো হচ্ছে কুমিরছানা। ভোট এলে বিজেপি এগুলোকে বার করে দেখাবে, এই দেখো কুমিরছানা দেখাচ্ছি, এই দুর্নীতিতে এই রেড করা হলো, একে ধরবার জায়গায় যেতে পারি, এই এত বড় দুর্নীতি, কাগজে ফলাও করে লেখা হবে, টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা দেখানো হবে। এই দেখানোর মধ্যে দিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো। আমরা বলতে পারি সিপিএম এর ভাষায় যে মানুষের মূল সমস্যা থেকে ঘুরিয়ে দেওয়া। দুটো জিনিস, একটা হচ্ছে যে মানুষ আলোচনার মধ্যে আনবে ইডি সিবিআই, তার ছেলের যে চাকরি নেই বা তার নিজের কাজ নেই, সে একজন গিগ ওয়ার্কার, তাকে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম করতে হয়, 30 দিন কাজ করতে হয়, তবে গিয়ে সে 13-14 হাজার টাকা রোজগার করতে পারে। সারা দিন তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে, তার 1000 টাকা বাড়লেও এখন দাঁড়াবে সাকুল্যে 12,000 টাকা মাইনে। এর মধ্যে স্পাইনের রোগ হয়ে যাচ্ছে কত লোকের, চারিদিকে ডিএল লটারির দোকান, সেখানে শিক্ষিত ছেলেপেলেদের কাজ হয়ে দাঁড়িয়েছে এখন, হয় ডিএল লটারির দোকান দেওয়া, নয় টোটো চালানো। এইগুলো সে ভাববে না। তাহলে
প্রতিদিন নতুন নতুন মাল মশলা, যখন একটু কম হয়ে যায়, আপনারাও তো পুরনো রেকর্ডিং চালান টিভিতে, তো তেমন এদের কতগুলো ফিলার আছে, যেমন ধরুন শোভন বৈশাখী চালিয়ে দিল আবার, কিংবা ধরুন পার্থ অঙ্কিতা আবার একটু চালিয়ে দিল, মানে বেশ একটু রসালো, তার মধ্যে নানান ধরনের মাল মশলা থাকবে, একটা ওই ওটিটি সিরিজের মতো মেগা সিরিয়াল চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, এটাকে কন্টিনিউ করতে হবে। মানে সারাক্ষণ লোকের মস্তিষ্কের মধ্যে একটা টিএমসি একটা বিজেপি। ধরুন ইডির ওখানে মমতার যাওয়া ঠিক কি বেঠিক, তাহলে ইডি ঠিক কি মমতা ঠিক, এই দ্বন্দ্বটার মধ্যে যেই ঢুকে যাবেন, এর পলিটিক্যাল ম্যানিফেস্টেশন হবে টিএমসি নইলে বিজেপি। তাই দাঁড়াচ্ছে তো, তাই দাঁড়াচ্ছে। এই আমরা এইটাকে ভেঙে মানুষকে তার প্রকৃত সমস্যার জায়গাটায় দাঁড় করাতে চাইছি। এই জায়গাটা সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, এদের জন্মের আগে থেকে ধর্ম আছে, কারো কোনোদিন কোনো ধর্ম পালন করতে অসুবিধে হয়নি। যত অসুবিধে তৈরি হচ্ছে এই 12 বছর আর এই 15 বছর সময়ে, তাহলে কালপ্রিট কারা, কাদেরকে ধর্মকে ব্যবহার করতে হয়? তারা তো ধার্মিক হতে পারে না, তারা ধর্ম বিশ্বাসী কিনা আমার সন্দেহ আছে। কোনো ধর্মপ্রাণ মানুষ, ধর্ম বিশ্বাসী মানুষ, ধার্মিক মানুষ, সে ধর্মকে ঢাল করে নিজের ক্ষমতা, নিজের লোভ, সেটাকে প্রতিষ্ঠিত করবার জায়গায় যায় না। কারা যায়? তারা মোটেও ধর্মপ্রাণ মানুষ না, তারা শয়তান। আচ্ছা, আমরা এবার একটু আসি সম্প্রতি স্টেট বাজেট, যে রাজ্য সরকার একটা বাজেট ঘোষণা করলো। এই বাজেটে আমরা দেখতে পেলাম যে লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়িয়ে দেওয়া হলো, আশা, অঙ্গনারী, সিভিক ভলেন্টিয়ার, আরও যারা কন্ট্রাকচুয়াল যে সমস্ত ক্লাসগুলো আছে তাদেরকে 1000 টাকা করে মাসে ভাতা বাড়িয়ে দেওয়া হলো। তৃণমূল বলছে যে এটা হচ্ছে জনমুখী বাজেট এবং এই বাজেটে মানুষ উপকৃত হবে এবং এই জনমুখী বাজেট তাদেরকে নির্বাচনে সহায়ক হয়ে উঠবে বলে প্রচার করছে। তো এই বাজেটটাকে আপনারা কি চোখে দেখছেন রাজ্যের বাজেট? খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে বলতে হয় যেটা একটা ভোটমুখী বাজেট করবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। উনি সাফল্য পেয়েছেন 21 সালে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা, এবারও তিনি তেমন ঘোষণা করেছেন 500 টাকা বাড়বে। যারা এই বর্ধিত টাকাটা পাবেন তাদের একটু 500 টাকা বাড়তি হলো, কিন্তু এটাও সেই একই মরুভূমিতে 1 চামচ জলের জায়গায় 1.5 চামচ জল দিলেন, শুষে নেবে সব। ধরুন একটা প্রান্তিক গ্রাম, সেই গ্রামের একটি পরিবার, তার কাছে 1000টা 1500 হলো, তার গোটা পরিবারের যে সমস্যা, সেই সমস্যার কারণের জন্য ওই বাড়ির পুরুষ মানুষেরা সবাই ভিন রাজ্যে কাজ করতে যায়। আচ্ছা, এখানে মজুরি কত? আর দক্ষিণ ভারতে যে কাজ করতে এত লোকে যাচ্ছে সেখানে মজুরি কত? আমায় বাঁকুড়ার একজন ফোন করলো, কেরালাতে পরিযায়ী শ্রমিকের কাজ করে, আমায় ডিসেম্বর মাসের প্রথম দিকে ফোন করেছিল, করে বলল যে দাদা আমি ওখানে নির্মাণ শ্রমিকের কাজ করি। তাই আমি বললাম যে তুমি ওখানে কত টাকা মজুরি পাও? বললো আমি প্রায় 800 থেকে 1000 টাকা পাই। মিস্ত্রি হলে তারা প্রায় 1500 টাকা পায়। তাহলে এই কাজটাই তুমি ওখানে যেটা করে 800 থেকে 1000 টাকা পাচ্ছ ডেইলি, এটা যদি তুমি বাঁকুড়ায় করতে কত টাকা পেতে? বললো 250 টাকা, 350, খুব বড় জোর 300 টাকা। হয়তো বাঁকুড়ার থেকে আরেকটু এগিয়ে আসা শহর যদি দেখা যায় সেটা হয়তো 400, 450, 500 টাকা। তাহলে আমাদের রাজ্যের মজুরি এরকম জায়গায় আছে। যত রকমের কাজ তৈরি হয়েছে আপনি হিসেব করতে যান, সরকার, পৌরসভা, পঞ্চায়েত যাদের অস্থায়ী নিয়োগ করেছে, সরকার যাদের অস্থায়ী নিয়োগ করেছে, অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছে, শপিং মল থেকে শুরু করে ডিয়ার লটারি, টোটো ইত্যাদিতে যারা আছে, সব রোজগার আপনি দেখবেন এটা অ্যাভারেজ ইনকাম বলছে আমাদের স্টেটে 11,000 টাকা, গ্রামের গড় হচ্ছে 7-8 হাজার, শহরে একটু বেশি, সর্বোচ্চ আপনি 14-15 হাজারের বেশি যেতে পারবেন না। তাহলে আপনাকে দারিদ্র্যের মধ্যে বন্দি করে রেখে ও এই 1,500 টাকাটা দেখাচ্ছে। 1,500 টাকাটা এই কারণে এই দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের কাছে একটা প্রয়োজন, কিন্তু এটা জনমুখী না। জনমুখী হতো যদি ও মজুরি বৃদ্ধির জায়গায় যেতে পারত, যদি ও কর্মসংস্থান তৈরি করবার জায়গায় যেতে পারত। আপনি এবার দ্বিতীয়টায় আসুন, দেখুন ও বাজেটে বলছে ওর কর্মসংস্থানের জন্য তো এমএসএমই এমপ্লয়মেন্ট ব্যাংক ওর একটা আগে করেছিল,
তাতেও বহু ছেলে মেয়ের নাম নথিভুক্ত করে রেখেছিল। এখনো আবার বাংলার যুবসাথী বলে আর একটা প্রকল্প নিয়ে এইটা বোঝা গেল না যে তাহলে আগের মানে যেটা বলছে বেকার ভাতা, হ্যাঁ বেকার ভাতা দেবে যেটাকে বলছে, আগের প্রকল্পটা কি তাহলে শেষ হয়ে গেল? সেটা সম্পর্কে কেউ কিছু জানতে পারলো না। এই প্রকল্পটা আনার মধ্যে দিয়ে ও যেটাতে শিলমোহর লাগালো তা হচ্ছে যে রাজ্যে মারাত্মক বেকারি, এখানে কিচ্ছু নেই কাজের। তাতেও ও 5 বছর পর্যন্ত দেবে, 21 বছর বয়স হতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, কতটুকু ছেলেমেয়েরা পাবে? আর এই দিয়ে একটা অল্প বয়সী ছেলেমেয়ে জীবনের যে স্বপ্ন, তার যে উন্নত শিক্ষা চাই, তার উন্নত কাজের পরিবেশ চাই, একটা ভালোভাবে তার জীবন আজকের মতো করে যদি আজকে চলতে হয়। সময়ের অভাবে আমাদের আলোচনা আর বেশি দূর আমরা এগোতে পারছি না, তবে একটু অল্প সময়ের মধ্যে পলাশদাকে বলবো যে সামনে তো নির্বাচন চলে আসছে, নির্বাচনে লড়াই করবার জন্য মানুষের কাছে আপনারা কি কি দাবি রাখবেন বিধানসভায়? আমরা তো ইতিমধ্যে অনেকগুলো বিষয় বলেছি। আমরা প্রথম কথা বলছি, এই রাজ্য ঘোরতর সংকট এবং বিপদে পড়েছে টিএমসি এবং বিজেপির কারণের জন্য। আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা শেষ, এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, শিক্ষা ব্যবসায়ীদের থেকে শিক্ষা কিনতে হচ্ছে। তার ফলে একটা বিরাট অংশ তরুণ প্রজন্ম লেখাপড়ার বাইরে থাকতে বাধ্য হবে, উচ্চশিক্ষা তাদের জন্য নয়। কর্মসংস্থান সাংঘাতিক করুণ পরিণতিতে বাংলা এসছে। এখানে এই ছেলে মেয়েদের সামনে কোনো ভবিষ্যৎ এরা রাখেনি। শিল্প, কল কারখানা, কৃষি, ফসলের দাম, নারীদের সম্মান সম্ভ্রম, এই সমস্ত জায়গায় সরকার ব্যর্থ। সরকার টিকে আছে, তৃণমূল টিকে আছে বিজেপিকে নিয়ে, বিভাজনের রাজনীতি আর এই সমস্ত মিডিয়া বিপুল পরিমাণ অর্থ তা দিয়ে। আমরা মানুষের কাছে বলছি যে দেখুন, এটা বদলে দেওয়া যায়। আজকের পৃথিবীতে বেঁচে থাকবার জন্য, উন্নত জীবনের জন্য তার প্রাক শর্ত হচ্ছে উন্নত শিক্ষা, কাজের এনভায়রনমেন্ট, শিল্প, কল কারখানা, পরিকাঠামো, যা আমরা তৈরি করতে করতে চলে যেতে হয়েছিল। তারপর থেকে আর 1 ইঞ্চি বাংলা এগোয়নি। আমরা এই বাংলাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দেওয়ার জায়গায় যেতে পারি। কেউ বলেন যে শক্তি কোথায়? শক্তি আপনার কাছে আছে। আপনি যদি এই বাংলাকে, আপনার সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান এবং ভবিষ্যৎটাকে রক্ষা করতে চান, তাহলে রাস্তা একটাই, এই এজেন্ডা এগিয়ে যাওয়ার জন্য কি আমরা এবার সিপিএম বা বামফ্রন্টের মধ্যে কি সেই নতুন প্রজন্মকে দেখতে পাবো? আমি এই প্রশ্নেও একটা বলি যে দেখুন, মুখ, এটা বলা হয় যে বামেদের মুখ কোথায়। আমি বলছি উল্টো দিক থেকে যদি আপনি ভাবেন, আমাকে 15 বছর ধরে একটা মুখ দেখতে হচ্ছে। পিসি, ভাইপো, সমস্ত ল্যাম্পপোস্টের দখল ওনারা নিয়েছেন, আর পাড়ার সমস্ত নেতাদের মুখ হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। আমি দেখতে না চাইলেও আমাকে দেখতে হচ্ছে, বাধ্য করা হচ্ছে। একইভাবে মোদি অ্যান্ড কোম্পানি, এই মুখেরও বদল দরকার। আজকের উন্নত জীবন, আজকের উন্নত গভর্নমেন্ট মানে শুভেন্দুর মতো লোক দিয়ে হবে না, ওটা কোনো লোকই না। তাহলে সেই উন্নত মেধা মানুষের মধ্যে থাকা, তার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বুঝে এটাকে বদলে দেওয়ার স্বপ্ন দেখবার ক্ষমতা ইয়াঙ্গার জেনারেশনের হাতেই দিতে হবে। আর সেই ইয়াঙ্গার জেনারেশন টিএমসিতে নেই, আজকে আমাদের আলোচনা মধ্যে আছে। এখানে শেষ করছি আমাদের আলোচনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ভারত টিভি। পলাশদা, আপনাকে আমাদের ভারত টিভিতে আসার জন্য অভিনন্দন। নমস্কার। সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।